2026 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে অর্থনীতি থেকে ঠিক কি রকম প্রশ্ন কমন আসতে পারে দেখবো আজকের এই ক্লাসে। তোমাদের জন্য একদম বাছাই করা অর্থনীতি থেকে প্রশ্ন উত্তরগুলি কমন নিয়ে হাজির হয়েছি। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় অর্থনীতির বিশ্বায়ন বলতে কি বোঝায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষার জন্য। অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো, বলা হয়েছে ভারতীয় অর্থনীতির বিশ্বায়ন বলতে কি বোঝায়। তো বিশ্বায়ন হলো বিভিন্ন দেশের অর্থনীতির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বৃদ্ধি। ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পর বিশ্বায়নের প্রক্রিয়া দ্রুত হয়। এর ফলে বিদেশি বাণিজ্য, বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতের সংযোগ বৃদ্ধি পায়। চলো নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখার আগে তোমাদেরকে বলতে চাই 2026 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের। তোমরা নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাস করতে পারবে নিজের টাইম মতো, একদম রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস পাবে, সঙ্গে নোটস, পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু রয়েছে। স্ক্রিনে দেওয়া ফোন নম্বর 9647151708 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই পাঠিয়ে প্রথমে 3টে ডেমো ক্লাস এবং ডিটেলস ফ্রিতে দেখো। দেখার পরে ভালো লাগলে কিন্তু তোমরা জয়েন করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। 2 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতি থেকে, একদম আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে প্ল্যানেট ইকোনমি অফ ইন্ডিয়া বইটির লেখক কে। তো দেখো, প্ল্যানেট ইকোনমি অফ ইন্ডিয়া বইটির লেখক কে। এখানে ভারতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পিত অর্থনীতির প্রয়োজনীয়তার কথা এম বিশ্বেশ্বরাইয়া তুলে ধরেছিলেন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এম বিশ্বেশ্বরাইয়া। ঠিক আছে, তার বিখ্যাত গ্রন্থের নাম হলো প্ল্যানেট ইকোনমি অফ ইন্ডিয়া। গ্রন্থটি ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের ধারণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্ন দেখবো। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলা হয়েছে যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সুপারিশ করেছিলেন কে। বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সুপারিশ করেছিলেন কে। দেখো, প্রশাসনের ক্ষমতা শুধু কেন্দ্রে না রেখে স্থানীয় স্তরে ক্ষমতা দেওয়াকেই বিকেন্দ্রীকরণ বলা হয়। ঠিক আছে, এবং এই বিকেন্দ্রীকরণের ব্যবস্থার সুপারিশ করেছিলেন অপশন এ। দেখো এখানে বলবন্ত রাজ মেহতা অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। বলবন্ত রাজ মেহতা কমিটি 1957 সালে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুপারিশ করে। এই সুপারিশের সঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বিশেষভাবে যুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সুপারিশ করেছিলেন বলবন্ত রাজ মেহতা, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, বলা হয়েছে যে গোয়ার অর্থনৈতিক মূলত নির্ভর করে কিসের উপরে। গোয়ার অর্থনৈতিক মূলত নির্ভর করে কিসের উপরে। দেখো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পর্যটন। গোয়ার সুন্দর সমুদ্র সৈকত, প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক স্থান পর্যটকদের আকর্ষণ করে। তাই গোয়ার অর্থনীতিতে পর্যটন শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পর্যটনের পাশাপাশি খনিজ, মৎস্য ও কৃষিও গোয়ার অর্থনীতিতে ভূমিকা রাখে। হ্যাঁ, চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখি। 5 নম্বর প্রশ্ন দেখো, আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে ভারতের মজুরি নীতি মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারতের মজুরি নীতি মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সঠিক উত্তর কি হবে। দেখো, একজন শ্রমিকের মজুরি নির্ধারণের সময় তার জীবনযাত্রার খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য, পোশাক, তারপরে তোমার বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে জীবনযাত্রার ব্যয়ও বাড়ে। তাই মজুরি নীতির ক্ষেত্রে কস্ট অফ লিভিং বা জীবনযাত্রার ব্যয় বিশেষ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। দেখো, জীবনযাত্রার খরচ, কস্ট অফ লিভিং বা জীবনযাত্রার ব্যয় বা খরচ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 6 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেখানে দেখো বলা হয়েছে যে ভারতের অর্থনৈতিক এলাকা অর্থাৎ ইকোনমিক জোন এর সীমা ছাড়িয়ে কত ন্যাটিক্যাল মাইল পর্যন্ত। ভারতের অর্থনৈতিক এলাকা এর সীমা ছাড়িয়ে কত ন্যাটিক্যাল মাইল পর্যন্ত। চলো সঠিক উত্তর দেখে নিই। এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, ভারতের উপকূল থেকে সমুদ্রের দিকে প্রায় 200 ন্যাটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড বিস্তৃত। এই অঞ্চলে সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও ব্যবহারের ক্ষেত্রে ভারতের বিশেষ অধিকার রয়েছে। মাছ,
খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন সামুদ্রিক সম্পদ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দেখো 200। ভারতের অর্থনৈতিক এলাকা এর সীমা ছাড়িয়ে 200 ন্যাটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতীয় অর্থনীতিতে স্লথ ঋতু হলো কোন মাস থেকে কোন মাস। দেখো এখানে 4টি অপশন রয়েছে। তো দেখো ভারতীয় অর্থনীতিতে স্লথ ঋতু মূলত কৃষিকাজের উপর ভিত্তি করে নির্ধারিত করা হয়। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কে স্লথ ঋতু বলা হয়। এই সময়ে কৃষি ভিত্তিক অর্থনৈতিক কার্যকলাপ তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় কম থাকে। হ্যাঁ, সঠিক উত্তর হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে জুন। জানুয়ারি থেকে জুন দেখো এখানে অপশন ডিতে রয়েছে। নেক্সট 8 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। দেখো বলা হয়েছে যে নিচের কোনটি কোন অর্থনীতির তিনটি কেন্দ্রীয় সমস্যার একটি নয়। তিনটি কেন্দ্রীয় সমস্যার একটি নয়। দেখো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো মানুষের চাহিদা অসীম হলেও সম্পদ কিন্তু সীমিত। এই কারণেই অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা সৃষ্টি হয়। প্রধানত 3টি সমস্যা রয়েছে। একটা হচ্ছে উৎপাদন করতে হবে, একটা হচ্ছে তোমার কিভাবে উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে একটা, এবং কিভাবে উৎপাদন করতে হবে একটা, এবং কাদের জন্য উৎপাদন করতে হবে। এই 3টা হচ্ছে সমস্যা। তাই কখন উৎপাদন করতে হবে কেন্দ্রীয় 3টি সমস্যার কিন্তু অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কখন উৎপাদন করতে হবে, এটা কিন্তু কেন্দ্রীয় 3টি সমস্যার অন্তর্ভুক্ত নয়। কেন্দ্রীয় 3টি সমস্যা কি কি বললাম, কি উৎপাদন করতে হবে, কিভাবে করতে হবে এবং কাদের জন্য করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে এখানে যে ভারত স্বাধীন হওয়ার পর কোন শিল্পটি তুলনামূলকভাবে সবচেয়ে কম প্রসারিত হয়েছে। ভারত স্বাধীন হওয়ার পর কোন শিল্পটি তুলনামূলকভাবে কম প্রসারিত হয়েছে। সঠিক উত্তর কি হবে এখানে। দেখো স্বাধীনতার পর ভারতে বিভিন্ন শিল্পের উল্লেখযোগ্য প্রসার ঘটেছে। তবে তোমার এইখানে এই যে অপশনগুলি রয়েছে এর মধ্যে কয়লা খনি শিল্পের প্রসার তুলনামূলকভাবে কম হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, কয়লা খনি। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বরে দেখো, বলা হয়েছে যে তাত্ত্বিকভাবে মুদ্রাস্ফীতি কখন হয়। তাত্ত্বিকভাবে মুদ্রাস্ফীতি কখন হয়। তো দেখো মুদ্রাস্ফীতি হলো তোমার অর্থনীতিতে সাধারণ মূল্য স্তরের ধারাবাহিক বৃদ্ধি। উৎপাদনের তুলনায় টাকার যোগান অতিরিক্ত বাড়লে পণ্য ও পরিষেবার চাহিদা বাড়তে পারে, ফলে মূল্য স্তর বাড়ে এবং টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি। দেখো যখন টাকার যোগান সত্যিকারের জিডিপির থেকে অনেক বেশি হারে বেড়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার তাত্ত্বিকভাবে মুদ্রাস্ফীতি। চলো নেক্সট কোশ্চেন 11 নম্বরে আরও একটা কোশ্চেন দেখি। বলা হয়েছে দেখো যে ভারতীয় অর্থনীতির উপর ইউরোপের শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কি। ভারতীয় অর্থনীতির উপর ইউরোপের শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কি। দেখো সঠিক উত্তর কি হবে। দেখো শিল্প বিপ্লবের পর ইউরোপে যন্ত্রের সাহায্যে দ্রুত ও বেশি পরিমাণে পণ্য উৎপাদন শুরু হয়। ব্রিটিশ কারখানায় তৈরি সস্তা পণ্য ভারতের বাজারে প্রবেশ করে, ফলে ভারতের কুটির ও হস্তশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার ভারতীয় অর্থনীতির ওপর ইউরোপের শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবটি হচ্ছে ভারতের কুটির শিল্পের সর্বনাশ। অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো 12 নম্বরে বলা হয়েছে দেখো যে ভারতে স্বাধীনতার পর থেকে কি হয়েছে। দেখো এখানে 4টি অপশনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি দেওয়া হয়েছে অপশনে। তো দেখো স্বাধীনতার পর ভারতে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঞ্চয় ও বিনিয়োগের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধনী দরিদ্রের বৈষম্য পুরোপুরি কমেনি এবং কর্মসংস্থানেরও সমস্যা রয়েছে। ঠিক আছে, সঠিক উত্তর হবে ভারতে স্বাধীনতার পর থেকে সঞ্চয় ও বিনিয়োগের হার বেড়েছে। দেখো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 13 নম্বরে দেখো বলা হয়েছে তোমার এখানে যে ভারতের রপ্তানি বৃদ্ধির প্রধান কারণগুলোর একটি হলো, এখানে 4টি অপশন দেখতে পাচ্ছ। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পর ভারতে উদারীকরণ নীতি চালু হয়। ঠিক আছে, উদারীকরণ নীতি চালু হয়। এর ফলে বৈদেশিক বাণিজ্যের বাধা কমে এবং ভারতীয় পণ্য বিদেশের বাজারে বেশি সুযোগ পায়, ফলে রপ্তানি বৃদ্ধি পায়। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন বি। দেখো অর্থনীতির উদারীকরণ, ভারতের রপ্তানি বৃদ্ধির প্রধান কারণগুলির একটা হচ্ছে অর্থনীতির উদারীকরণ। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো যে ভারতে বর্তমানে দ্রুত নগরায়নের মূল কারণ কি? ভারতে বর্তমানে দ্রুত নগরায়নের মূল কারণ কি? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ এলাকা কর্মনিযুক্তির সুযোগের অভাব। ঠিক আছে, দেখো গ্রামে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় মানুষ কাজের সন্ধানে শহরে আসে। শহরে শিল্প, ব্যবসা ও পরিষেবার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি কাজের সুযোগ থাকে, তাই গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর নগরায়নকে দূরত্ব করে। ঠিক আছে, দ্রুত করে। এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বরে আরও একটা কোশ্চেন দেখো, বলা হয়েছে এখানে যে বর্তমানে সরকারের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের আর কি খরচ জিডিপির কত শতাংশ? বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিয়ে খরচ জিডিপির কত শতাংশ? সঠিক উত্তর কি হবে? দেখো ভারতে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে মোট সরকারি ব্যয় সাধারণত জিডিপির প্রায় 25 থেকে 30% মধ্যে থাকে। সাম্প্রতিক বছরগুলিতে এটি প্রায় 30% কাছাকাছি কিন্তু হয়ে গেছে। সঠিক উত্তর এখানে দেখো 30%, অপশন সিতে রয়েছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেখানে বলা হয়েছে যে কেন্দ্র ও রাজ্য গুদাম কর্পোরেশন অর্থাৎ ওয়ার হাউসিং কর্পোরেশন মূল উদ্দেশ্য হলো কি? কেন্দ্র এবং রাজ্যের গুদাম কর্পোরেশনের মূল উদ্দেশ্য হলো কি? দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। দেখো এখানে গুদামজাত করা সুবিধা প্রদান। দেখো কৃষিপণ্য উৎপাদনের পর সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়্যার হাউসিং কর্পোরেশন কৃষক ও ব্যবসায়ীদের বৈজ্ঞানিক গুদামজাতকরণের সুবিধা দেয়। এতে পণ্যের অপচয় কমে এবং কৃষক পরে ভালো দামে কিন্তু পণ্যটা বিক্রয় করতে পারে। ঠিক আছে, তাহলে গুদামজাত করা সুবিধা প্রদান করা, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন 17 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। বলা হয়েছে এখানে দেখো যে নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের অর্থনীতির উদ্দেশ্য নয়? নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের অর্থনীতির উদ্দেশ্য নয়? 4টি অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। মূল্যস্থিতি বজায় রাখা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা আরবিআই এর গুরুত্বপূর্ণ কাজ। সামাজিক ন্যায় সুনিশ্চিত করা আরবিআই এর সরাসরি প্রধান উদ্দেশ্য নয়। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে, সামাজিক ন্যায় সুনিশ্চিত করাটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 18 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নতে বলা হয়েছে কোন দেশে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে? কোন দেশে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে? দেখো ভারত সব থেকে বেশি রপ্তানি করে আমেরিকা যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদারি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারত ইউএসএতে বিভিন্ন পণ্য ও পরিষেবা রপ্তানি করে। তথ্য প্রযুক্তি, ওষুধ ও ইঞ্জিনিয়ারিং পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে রপ্তানি হয় এখানে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 19 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখি। বলা হয়েছে দেখো যে ভারতের জাতীয় আয় গণনা করে কোন সংস্থা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো ভারতের জাতীয় আয় গণনা করে হচ্ছে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। দেখো ভারতের জাতীয় আয় ও জাতীয় হিসাব সংক্রান্ত পরিসংখ্যান কিন্তু এনএসও প্রকাশ করে। এনএসও পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে কাজ করে এটা কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন 20 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে ভারতীয় অর্থনীতিতে কৃষির অবদান। ভারতীয় অর্থনীতিতে কৃষির অবদান কি হচ্ছে? সঠিক উত্তর কি হবে? কমছে। ভারতীয় অর্থনীতিতে কৃষির অবদান হচ্ছে কমছে। শিল্প ও পরিষেবা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জিডিপিতে কৃষির শতাংশগত অংশ দীর্ঘমেয়াদে কমছে। তবে কৃষি এখনও খাদ্য উৎপাদন ও গ্রামীণ কর্মসংস্থানের প্রধান ভিত্তি, তাই জিডিপিতে অংশ কমলেও ভারতীয় অর্থনীতিতে কিন্তু কৃষির গুরুত্ব অত্যন্ত বেশি। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের 2026 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সামনে আগত লিখিত পরীক্ষার জন্য অর্থনীতি থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর। ঠিক আছে, এছাড়া তোমরা যারা নিজের ফোনে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের কাছে ব্যাচে জয়েন করতে চাইছো, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জাস্ট একবার হাই লিখে পাঠাও। আমরা 3টে ডেমো ক্লাস, আমাদের কোচিংয়ের ডেমো ক্লাস তোমাদেরকে ফ্রিতে দেবো। দেখার পরে ভালো লাগলে কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারো। ধন্যবাদ।